7 বছর বয়সে আমি জন্মদিনে বাদশাহী আংটি গিফট পেয়েছিলাম, উপহার পেয়েছিলাম, মা দিয়েছিলেন এবং সেই থেকে ফেলুদার সঙ্গে আমার সম্পর্ক। তারা পড়েননি বা দেখেননি বা শোনেননি, এটা আমার কাছে মনে হচ্ছে না ঠিক। হয়তো তারা বলতে চাননি। ইটিভি ভারতে আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে আমি নবনীতা। আর আমার সঙ্গে আজকে যারা রয়েছেন তাদেরকে পরিচয় করানোর কোনো কারুরই প্রয়োজন পড়ে না। আমার সঙ্গে টোটাদা রয়েছেন, আমার সঙ্গে কমলদা রয়েছেন, মানে কমলেশ্বর মুখোপাধ্যায়। আর আপনারা তো জানেন যে হইচইতে চলে এসেছে ফেলুদার গোয়েন্দাগিরি রয়্যাল বেঙ্গল রহস্য। শীতকাল মানে কিন্তু ফেলুদা। তো আমরা শীতকাল মানেই যে সন্দীপ রায়ের ফেলুদা আসছে, সেই ধারাটা মেনেই কি কমলদাও ডিসেম্বরে নিয়ে এলেন? হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম, সেটা হচ্ছে যে এক তো শীতকাল একটা ফেস্টিভ সিজন এবং মূলত শিশু কিশোর উপন্যাস, তো তার ফলে বাচ্চারা দেখবে। তো সব মিলিয়ে সেই সময় বাচ্চাদের ছুটি, এটা একটা কারণ। কিন্তু এই প্রথাটা দীর্ঘদিন ধরে চালু হয়েছে হ্যাঁ। যে মানে শীতকালে ফেলুদা রিলিজ করবে। তো আমি সেটাকে আর ভাঙবো কেন, মানে সেই কারণেই। আর শুধু আমি নই, মানে হইচই প্ল্যাটফর্ম বা টোটারা অনেকদিন ধরে করছে, তো ওরাও বিষয়টার সঙ্গে প্রায় অভ্যস্ত আর কি। সেই কারণেই বলা যেতে পারে। আর টোটাদা, তোমার কাছ থেকে আমি জানতে চাইবো, তোমার কত ছোট বয়স থেকে ফেলুদাকে পড়া একটু বলবে? এটা একদম দিনের আলোর মতো স্পষ্ট। 7 বছর বয়সে আমি জন্মদিনে বাদশাহী আংটি গিফট পেয়েছিলাম, উপহার পেয়েছিলাম, মা দিয়েছিলেন এবং সেই থেকে ফেলুদার সঙ্গে আমার সম্পর্ক। আর এত বছর পরও সেটা এখনো এখনো চলছে। তার কারণ এখনো যখনই মন খারাপ হয় বা শৈশবে ফিরে যেতে চাই, আমার প্রথম পছন্দ হচ্ছে সেই ফেলুদা সমগ্রটা টেনে যে কোনো একটি গল্প পড়তে শুরু করে দিই। সেই পড়া আর আজকে ফেলুদা হওয়া কিরকম লাগে বলো না একটু। মানে কখনো যখন তুমি নিজে মনে মনে ভাবো এতগুলো কাজ হয়ে গেল যে আমিও ফেলুদা, তো সেটা কিরকম লাগে টোটাদা তোমার? এটা তো স্বপ্নের মতো। সত্যি বলতে কি, মাঝে মাঝে কাজের সময় হয়তো অতটা মনে হয় না, কিন্তু ওই কাজের ফাঁকে অবসরে হঠাৎ করে মনে হয় আমি ফেলুদার রোলে অভিনয় করছি। আমি, মানে এর থেকে, আমার থেকে ভাগ্যবান এই মুহূর্তে বোধহয় বাংলা তথা ভারতবর্ষে কেউ নেই, কারণ আমি ফেলুদার চরিত্রে অভিনয় করছি। এই উপলব্ধিগুলো মাঝে মাঝেই হয় যখন শুটিং এর মাঝখানে একটা সময় থাকে, তখন হয়তো শর্ট সেট আপ করছে, আমি বসে আছি, হাতে স্ক্রিপ্ট পড়তে পড়তে হঠাৎ মনে হলো ফেলুদার ডায়লগটা আমি বলবো। তার মানে আমি ফেলুদা, এই যে হঠাৎ করে একটা একটা উপলব্ধি হয় না, তখন যেন মনে হয় সত্যি যে কেউ যদি মন থেকে চায় কোনো জিনিস, আমি এই একটা রোলই চেয়েছিলাম, আমার কোনো রোলের প্রতি আর কোনো রকম লোভ নেই। এই একটা রোলের প্রতি লোভ, মানে এমন এক পর্যায়ে ছিল যে বলে বোঝানো যাবে না, তীব্র আকাঙ্ক্ষা ছিল। সেটা পাওয়ার পর ঈশ্বরকে ধন্যবাদ। আর সত্যি আমার আর আর কিছু আমি আশা করি না এটার পর। থ্যাংক ইউ। কমলদা, আপনার কাছে একটা প্রশ্ন আমার রয়েছে। সেটা হচ্ছে গিয়ে কমলেশ্বর মুখোপাধ্যায়ের ফেলুদার গোয়েন্দাগিরি রয়্যাল বেঙ্গল রহস্য আমার দেখা হয়ে গিয়েছে। এক টানে বসে আমি দেখে গেছি। ভীষণ ভালো লেগেছে, শুরুতেই সেটা জানাই। কিন্তু হ্যাঁ, যখন আপনি এটা বানাতে শুরু করলেন তখন কি কোথাও গিয়ে মনের ভেতরে কাজ মানে করেছে চ্যালেঞ্জ, যে এর আগেও তো সন্দীপ দা করেছেন, তারও আগে সত্যজিৎ রায়, তারপরে আমাদের সৃজিত দা, অরিন্দম দা, কত কত মানুষ করেছেন। কখনো কি কমলদার এটা কখনো চ্যালেঞ্জিং লেগেছে? যদিও কমলদা উচ্চ মাপের একজন পরিচালক, তবু আমি ধরছি এইটুকু ধরতে পারবো। না, প্রাথমিকভাবে বলবো যে যারা করেছেন, মানে সত্যজিৎ রায় এবং তারপরে বাবুদা মানে সন্দীপ রায়, অবশ্যই সৃজিত করেছে এবং অরিন্দম দাও করেছেন। তো আমার কাছে এই বিষয়গুলো কখনোই মনে হয়নি যে আমি যা করব সেটা সবাইকে টপকে যাবে। আমি ঠিক ওই ধরনের মানসিকতার মানুষ নই। মানে একটা উদাহরণস্বরূপ বলতে পারি যে একই সঙ্গে ধরা যাক পিকাসো, মিরো এবং মানে মাতিস, তিনজন মানে নানা ধরনের শিল্পকর্ম করছেন। তার মানে এই নয় যে কে কাকে টপকে যাচ্ছেন। এটা আমার মনে হয় না কোনো আর্ট ফর্মের পক্ষে এটা পসিবল, এক নম্বর।
আর ২ নম্বর কথা হচ্ছে যে না, চ্যালেঞ্জটা আমার অন্য জায়গায় ছিল নিজের সঙ্গে, সেটা আলাদা বিষয়। সেটা হচ্ছে এর আগে আমি কখনো ডিটেকটিভ থ্রিলার করিনি এবং কোনো ডিটেকটিভ থ্রিলারই করিনি। আ ফেলুদা তো বটেই এবং ফেলুদার একটা লেগাসি রয়েছে। তো সেই লেগাসিটা আমি অন্তত মান-সম্মান যাতে বজায় রাখতে পারি এরকমভাবে করেছি। এটাই যদি বলা যায় সেটাই আমার কাছে চ্যালেঞ্জ ছিল। এবং অসাধারণ ফাটাফাটি হয়েছে খুব সোজা বাংলা ভাষায়। তো কমলদা এই মানে গত বছর আমি দেখেছি যে আমি মানে ফেস্টিভ্যালে গিয়েছিলাম। আমি আমার মানে ব্যক্তিগত অভিজ্ঞতা বলছি। আমি টোটাদাকেও বলছি যে ফেস্টিভ্যালে গিয়েছিলাম। কিছু আজকের প্রজন্মের ছেলেমেয়ে ধরুন ওই ধরো 18-19 বছর বয়স, তাদেরকে একটা আমি লাইভ করছিলাম যে তাদের কিরম লাগছে ফেস্টিভ্যালে এসে ফেলুদা। অনেকে বলল কি ফেলুদা চিনি না। তো এটা কি হওয়ার? টোটাদা কিছু বলবে? না, আমি অবাক হয়ে যাচ্ছি শুনে হ্যাঁ, হ্যাঁ। যে আমিও। ফেলুদাকে চেনে না বঙ্গ সন্তান। তাহলে হয়তো বাড়িতে বই পড়ার চল নেই। সেটা দুর্ভাগ্যজনক। আমি কিশোর সাহিত্য হিসেবে আমি ব্যক্তিগতভাবে মনে করি শ্রী সত্যজিৎ রায় সাহেব যতটা উচ্চমার্গের পরিচালক তার চেয়ে অনেক উচ্চমার্গের শিশু সাহিত্যিক বা কিশোর সাহিত্যিক। ওনার লেখা যারা পড়েনি তারা হয়তো এবার কুরোসাওয়াকে কোট করা, তাহলে চন্দ্র সূর্য কিছুই তাদের দেখা হয়নি। সুতরাং আমি বলবো এটা হয়তো তাদের দোষ নয়, তাদের বাড়ির পরিবেশের দোষ। কারণ বাড়িতে যদি পড়াশোনার বই পড়ার বাংলা বই পড়ার চল থাকে তাহলে ফেলুদা কে এই প্রশ্নটা কোনোদিনই কেউ করবে না। কমলদা কি বলবেন? এই বিষয়ে হ্যাঁ। আমার যেটা ১ম মনে হয় সেটা হচ্ছে যে মানে আমার কাছে এটা বেশ অবিশ্বাস্য লাগছে। না, এটা আ বিশ্বাস। তাঁরা না, আমি বলছি তাদের কথাটা। হ্যাঁ, ঠিক। তাঁরা পড়েননি বা দেখেননি বা শোনেননি, এটা আমার কাছে মনে হচ্ছে না ঠিক। হয়তো তারা বলতে চাননি বা মানে বলতে চেয়েছেন যেটা সেটা হচ্ছে যে আমার পড়া বা দেখা বা জানার দরকার কি আছে? আ সেটা এক ধরনের মানে সেটা একটা minuscule minority, হ্যাঁ? আম সাধারণত আ বঙ্গজীবনের অঙ্গ যদি বলি, তাহলে অবশ্যই মানে ফেলুদার বঙ্গজীবনের অঙ্গ। সে নিয়ে কোনো সন্দেহ নেই। পাশাপাশি আরেকটা জিনিসও মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে ধরা যাক ফেলুদাকে চেনেন না। তো আ তারা হয়তো আরো অন্য চরিত্রগুলোকেও চেনেন না বা চিনতে চাইছেন না। হুম। আ মানে আমি বলছি যে ফেলুদা না হয় শিশু-কিশোর সাহিত্যর মধ্যে পড়ছে। বা প্রফেসর শঙ্কুকে চেনেন কি? বা আমি আরো মানে ধরে নিচ্ছি মানে আরো ব্রডার স্কেলে সেক্ষেত্রে কি অন্যান্য যে চরিত্র রয়েছে বিখ্যাত রবীন্দ্রনাথের সৃষ্ট বা বঙ্কিমচন্দ্রের সৃষ্ট সেগুলো কি তাহলে তারা চেনেন না? যদি না চেনেন সেটা আমাদের দুর্ভাগ্য। সেটা কিন্তু রবীন্দ্রনাথ বা বঙ্কিমচন্দ্র বা সত্যজিৎ রায়ের আ তাতে কোনো দোষ নেই। টোটাদা কখনো যদি এমন হয় যে টোটাদা বানাচ্ছে ফেলুদা, এটা হতে পারে কি কখনো? ইচ্ছে আছে মনের কোণে? জানো, পরিচালক। দেখো, এই যে এই প্রশ্নটা অনেকেই করে থাকেন, তাদেরকে বলে রাখি যে পরিচালনা হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। কারণ শুধু চলচ্চিত্র বলবো না, চলমান চিত্র কিন্তু ইটস আ ডিরেক্টরস মিডিয়াম, নট অ্যান অ্যাক্টরস মিডিয়াম, নট আ রাইটার্স মিডিয়াম, নট আ টেকনিশিয়ানস মিডিয়াম, ইটস আ ডিরেক্টরস মিডিয়াম। আর ডিরেক্টর হবার মতো যে ক্যাপাসিটি বা ক্যালিবার, এটা বহু মানুষেরই নেই, আমার তো নেই। কাজেই এটা বানাবার মতো সাহস বা এটা বানাবার ধৃষ্টতা আমি কোনোদিনই দেখাবো না। এবার একটু শুটিং এ আসি আমরা। শুটিংটা একটু জানবো। শুটিং এ মানে জঙ্গলের ভেতরে শুটিং, কিছু অভিজ্ঞতা টোটারদার, কমলদার একটু জানবো কমলদা। আগে আপনার কাছেই যাই। হ্যাঁ, শুটিং সবসময়ই খুবই এক্সাইটিং। হ্যাঁ। আর আরেকটা বিষয় হচ্ছে যে জঙ্গলের শুটিং, সেটা জঙ্গলের আবহটা রয়েছে। হুম। এই পরিসরটাই খুব সুন্দর। সুন্দর লাগে। সকলেরই লাগে নর্থ বেঙ্গলের জঙ্গল। আর এবার তার মধ্যে সবথেকে এক্সাইটিং যেটা ছিল সেটা হচ্ছে যে আ তার মধ্যে ওই সেটিং এ ফেলুদা, আ উম তোপসে এবং লালমোহনবাবু তাদের যে মানে যা তাদের করণীয়
তার মধ্যে অনেকটা আউটডোর রয়েছে। হুম। সেটা ডেফিনিটলি মানে একটা মানে মানুষ যারা দেখছেন তাদের একটা যে ক্যানভাসটা দেয় সেটা অনেকটা রিলিফ দেয়। কারণ অত বড় একটা বিরাট প্রসার, বিস্তার যেটাকে বলে। সেটা খুবই ভালো লাগে। গন্ডগোলের জায়গাটা একটা ছিল, সেটা হচ্ছে আমরা এই প্রায় শীতকালের গল্পটা বা মানে আমরা শীতকালের সেটিং এ করেছি, সেইটা আমরা করেছি কিন্তু গরমকালে। তো তার ফলে যে গরমের পোশাক-আশাক সেইটা মানে অভিনেতাদের অত্যন্ত কষ্ট দিয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু তাঁরা কোঅপারেট করেছেন বলেই এটা কাজটা করা সম্ভব হয়েছে, আদারওয়াইজ হতো না। ঠিক। আর টোটাদা এমন কোনো এক্সপেরিয়েন্স যেটা মনে থাকবে জঙ্গলে গিয়ে বা যে কোনো সময় আমি বলছি? এই এক্সপেরিয়েন্সটা আমার মনে থাকবে। তার কারণ মানে পুরো শুটিং এক্সপেরিয়েন্সটা মনে থাকবে। আমার প্রত্যেকটা ফেলুদা করার সময় এক্সপেরিয়েন্সটা খুব মানে এটা আমিও জানি যে একটা সময় যখন ফোনটা বাজা বন্ধ হয়ে যাবে, যখন বাড়ির এক কোণে বসে থাকবো, হয়তো রকিং চেয়ারে দুলবো আর স্মৃতি রোমন্থন করব, তখন ফেলুদা শুটিং এর স্মৃতিটাই সর্বপ্রথম মাথায় আসবে। কারণ প্রত্যেকটা দিন, প্রত্যেকটা মুহূর্ত আমি খুব উপভোগ করেছি। এই রয়্যাল বেঙ্গল রহস্য বিশেষ করে কারণ আমার অন্যতম প্রিয় শুটিং স্পট হচ্ছে নর্থ বেঙ্গল। তো সেইখানে শুটিং করলে আমি সবচেয়ে সবচেয়ে বেশি আনন্দ পাই। সেইখানে শুট হয়েছিল বলে, তাছাড়া কমলদার সঙ্গে প্রথম কাজ, মেমোরেবল। আর অনির্বাণ কল্পন যেখানে থাকে সেখানে মানে 15 to 16 days অফ পেইড হলিডে। আচ্ছা টোটাদা, এবার জানতে চাইবো সৃজিত দা এবং কমল দা এই দুজনের সঙ্গে আপনার ফেলুদা করা, তো মানে আমি পার্থক্য কি বলবো, তো দুজনকে দুরকম ভাবে যদি তুমি বিশ্লেষণ করো অ্যাজ এ ডিরেক্টর। আমি বরঞ্চ দুজনের মধ্যে মিলটা বেশি খুঁজে পেয়েছি। দুজনেই অসম্ভব সত্যজিৎ রায়ের ভক্ত, তাদের সত্যজিৎ প্রীতি সর্বজন বিদিত। এক প্রকারে তারা ক্লাসিক ফরম্যাটটাকে ফলো করতে চান এবং সত্যজিৎ রায়কে নিয়ে কোনো রকম খুব বিশেষ এক্সপেরিমেন্টেশন করতে চান না। দুজনে প্রায় সেম এজ রেঞ্জে বলে তাদের কালচারাল ইনফ্লুয়েন্সেস গুলো প্রায় একই সময় বড় হয়েছে, একই সময় আহ, কলকাতা তথা বাংলাকে আহ, বাংলার বিবর্তন দেখেছে, কলকাতার বিবর্তন দেখেছে, মানুষের বিবর্তন দেখেছে। সুতরাং আমি তো ওদের মধ্যে মিলটাই বেশি খুঁজে পেয়েছি। চারিত্রিক দিক দিয়ে একটা ডিফারেন্স চোখে পড়েছে। আহ, সৃজিত খুব হট হেডেড আর কমলদা ভীষণ ঠান্ডা, ব্যাস এই। কিন্তু দুজনই একই বিন্দুতে পৌঁছয়। কমলদা হিমশীতলে যে বিন্দুতে পৌঁছতে চান, সৃজিত উত্তেজনা নিয়ে সেই বিন্দুতেই পৌঁছতে চান। তাদের কর্মপদ্ধতি আলাদা, তারা মানুষ দুটো আলাদা, কিন্তু একই বিন্দুতে। এটাই আমি বেশ আমার ভালো লাগলো বলতে, বেশ আমি অবাকই হলাম যে এটাই হচ্ছে সত্যজিৎ রায়ের ম্যাজিক, যে দুজন বিপরীতধর্মী মানুষকে একই বিন্দুতে এনে কিন্তু উনি ফেললেন। টোটাদার প্রিয় ফেলুদাকে নিজেকে বাদ দিয়ে? এটা তো এটা জয়েন্ট জয়েন্ট বেনার। কারণ আমি সৌমিত্র বাবুকে তো ফেলুদা দেখেছি এবং তিনি স্রষ্টার ফেলুদা, হ্যাঁ। স্রষ্টা যাকে ফেলুদা হিসেবে নির্বাচন করেছিলেন। আবার আমার অন্যতম প্রিয় অভিনেতা তথা অন্যতম প্রিয় ফেলুদা হচ্ছে সব্যসাচী চক্রবর্তী, যার সঙ্গে কাজ করে আমি অনেক কিছু শিখেছি। কাজেই কে কার চেয়ে বেটার আমি বলতে পারবো না। তবে একটা কথা বলতে পারি, সময় মানে যুগোপযোগী, দুজনেই যুগোপযোগী। 70-এর দশকের আদর্শ ফেলুদা যেমন সৌমিত্রবাবু, 90-এর দশকের আদর্শ ফেলুদা তেমনই সব্যসাচী চক্রবর্তী। আর ফেলুদা টোটাকে নিয়ে কি বলবেন? টোটা রায়চৌধুরী, পুষ্পরাগ টোটা রায়চৌধুরীকে নিয়ে কমলদা কি বলবেন? প্রথমে যেটা বলবো সেটা হচ্ছে যে বাকি বিষয়গুলো সব দেখা একজন দর্শকের সেলফ নিয়ে দেখছি, আর এই কাজটা করার সময় একজন পরিচালকের সেলফ নিয়ে দেখছি। হুম। সুতরাং আগের দেখাগুলোর সঙ্গে এই দেখাটা যে একটু নতুন রকম হবে এটা স্বাভাবিক। প্রথম কথা হচ্ছে টোটা
অত্যন্ত মানে পুষ্পরাগ বলে আমরা প্রায় বলতে ভুলে গেছি, সেই জন্য বলছি। হ্যাঁ, হ্যাঁ, এবার আমরা কিন্তু দেখতে পাচ্ছি হ্যাঁ। টাইটেলে। তো আম টোটা অভিনয় তো দীর্ঘদিন ধরে দেখছি। এটা নতুন বিষয় নয় এবং এমনকি দুটো ভাষাতেও দেখেছি হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে ফেলুদা হিসেবেও দেখেছি। তো আমার যেটা খুব স্ট্রাইকিং লাগে, সেটা কিভাবে হয়েছে আমি জানি না। সেটা হচ্ছে সত্যজিৎ রায় যে স্কেচগুলো করেছিলেন বা যেভাবে ভেবেছিলেন একদম শুরুতে, তার স্কেচের সঙ্গে টোটার একটা অদ্ভুত সাদৃশ্য রয়েছে। এটা হচ্ছে একটা বিষয়। আর ২ নম্বর হচ্ছে আ টোটা নিজে একজন খুব আ মানে বলিষ্ঠ অভিনেতা। তো বলিষ্ঠ অভিনেতা হওয়ার ফলে এবং বলিষ্ঠ অভিনেতা শুধুমাত্র কিন্তু আমরা সবসময় অভিনয় বলতে তো একটু বাচিক অভিনয়ের কথাই ভাবি, মানে ভার্বাল অ্যাক্টিং এর কথা ভাবি, আমি সেটা বলছি না। এমনকি আ মানে যে অভিনয়টা আমরা ফিজিক্যাল অ্যাক্টিং বলি, মানে সেই পার্টটাও কিন্তু ওটা অত্যন্ত রপ্ত করেছে, প্রচুর চর্চা করে, বোঝা যায়, দেখলেই বোঝা যায়। এবং তার সঙ্গে পড়াশোনাটা, মানে মননের দিকটাও ভীষণভাবে ডেভেলপ। তো স্বাভাবিক কারণেই আ মানে ফেলুদার চরিত্রে টোটা যখন অভিনয় করছে, তখন পরিচালক একটা বাড়তি অনেক কিছু পেয়ে যাচ্ছেন। এবং সেই জন্যে সবাই খুশি, আমিও খুশি ডেফিনিটলি। আমার ধারণা দর্শকরাও খুব পছন্দ করেন সেই কারণেই। আচ্ছা কমলদা, আমরা যদি মানে এভাবে ভাবি যে আমার এটা মানে নিজস্ব কল্পনা থেকেই আমি বলছি। কখনো ধরুন ব্যস্ততার জন্য টোটাদাকে পাওয়া গেল না ফেলুদা হিসেবে। যদিও এটা হবে না। মানে টোটাদার সবথেকে পছন্দের চরিত্র হচ্ছে গিয়ে ফেলুদা। তখন কাকে ভাবা যায়? আপনার চোখে ভেসে ওঠে at a glance। না, সত্যি কথা আমি বলছি এটা। একটা বিষয় আছে। সেটা হচ্ছে যে আমাদের যে ভাবনা চিন্তার একটা তো আদল তৈরি করে। আ অনেক ক্ষেত্রে হয় বিভিন্ন মানে কাজের ক্ষেত্রে যে যাকে ভাবা হলো মানে তাকে পাওয়া গেল না। আ তখন একটা তাড়া থাকে যে না, একজন কাস্টিং রিপ্লেস করে অন্য একজনকেও করলেন। কিন্তু আমার মনে হয় না যে ফেলুদার আ ক্ষেত্রে টোটার আর কোনো অপশন আছে। অন্তত আমার যেটুকু ভিজুয়ালাইজ করার ক্ষমতা, আ আমি তার মধ্যে আর কাউকে দেখতে পারি না। কমলদার কাছে আমার একটা প্রশ্ন। কমলদার কাছে প্রশ্ন, আমরা কি আবার শঙ্করকে পাবো? এই যে এই ব্যাপারটা না, এটা ঠিক আমি বলার মতো জায়গায় নেই। কেন বলছি? কারণ ও মানে ওই একটা এরকম প্রোডাকশন করতে গেলে তো অনেক কিছু লাগে। আ তো সেই সমস্ত রিসোর্স এবং সেই সমস্ত সময়টা এটা পাওয়া গেলে আমি আ অবশ্যই চেষ্টা করতে রাজি আছি। কিন্তু তেমন কথা দেওয়ার মতো কথা আমার কাছে নেই। টোটাদার এরপরে ফেলুদার কোন গল্পটা নিয়ে তুমি ভীষণ এক্সপেক্ট মানে করে আছো যে ওই গল্পটা হলে ভালো হয়? দেখো এইটা তো আমার হাতে থাকে না। কিন্তু যদি আমার হাতে থাকে তাহলে বলবো যে এবার কাণ্ড কেদারনাথে করার ভীষণ ইচ্ছে। অথবা গোলাপী মুক্ত রহস্য। দুটোর মধ্যে যেকোনো একটি। এবার কাণ্ড কেদারনাথ করতে পারলে আমি ব্যক্তিগতভাবে খুবই খুশি হব। আমার উত্তর আমি পেয়ে গেছি। কমলদা, সমসাময়িক কালে আমার শেষ প্রশ্ন। সাম্প্রতিককালে যে ঘটনা আমাদের ইন্ডাস্ট্রিতে ঘটে চলেছে, দুভাগ হয়ে যাচ্ছে। কিছু সময় আমরা মিলিত হতেও দেখেছি। আবার কিছু সময় দেখছি যে একেবারে ছন্নছাড়া। কেউ চলে যাচ্ছে, কেউ ফিরে আসছে। আপনি বুঝতে পারছেন ইন্ডাস্ট্রির যে সমসাময়িক পরিস্থিতি। আপনার কি বক্তব্য? আমার বক্তব্য হচ্ছে যে সবাই যদি এক জায়গায় আসেন এবং সবাই ঐক্যবদ্ধ হয়ে কাজ করেন, তাহলে যে বিষয়টা হবে সেটা হচ্ছে যে আমাদের তো ছোট ইন্ডাস্ট্রি, আমরা সবাই সবাইকে চিনি, জানি। সেই ইন্ডাস্ট্রির উন্নতি হবে এবং অবশ্যই মানুষের কাজ বাড়বে যারা ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত, আ তাদের কাজ বাড়বে এবং সুষ্ঠুভাবে আরো শুটিং হবে এবং তাতে শুধুমাত্র যে টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রি ও মানে উপকৃত হবেন তা না। মানে আমিও উপকৃত হব বা টোটাও উপকৃত হবে বা আপনিও মানে উপকৃত হবেন। কারণ হচ্ছে যে এই বাংলা ভাষার ছবি, সিরিজ, সিরিয়াল সবকিছুই তাকে এগিয়ে নিয়ে যাওয়াটা খুব জরুরি এই মুহূর্তে।
শ্রোতারা কি বলবে? আমি ইংরেজিতে একটি কথা বলবো, যেটা যে প্রবাদটি শুনে আসছি: ইউনাইটেড উই স্ট্যান্ড, ডিভাইডেড উই ফল। বহু বছর পর বাংলা ছবি, বিশেষ করে কোভিড পরবর্তী জমানায়, বাংলা ছবি আবার ঘুরে দাঁড়িয়েছে, সুন্দর চলছে, মানুষ হলে যাচ্ছেন। এই সময় আমার মনে হয় প্রত্যেকেরই প্রত্যেকটি পদক্ষেপ যেন আমরা ভাবনা চিন্তা করে দুবার করে ভেবে যেন সেই পদক্ষেপ গ্রহণ করি, না হলে কিন্তু আবার সেই কোভিডের আশেপাশে যে অবস্থা হয়েছিল আমাদের, আবার সেই অবস্থায় ফিরে যাব। সেটা বাঞ্ছনীয় নয়। আমরা প্রত্যেকেই এই ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ডেন্ট। আমি আশা করব যারা দ্য পাওয়ার্স দ্যাট বি, তারা যেন সবার কথা মাথায় রেখে, বিশেষ করে ইন্ডাস্ট্রির কথা মাথায় রেখে, যাতে আমরা সবাই মিলে একসঙ্গে একত্রে এগিয়ে যেতে পারি, সেই রকম ব্যবস্থা গ্রহণ করেন। থ্যাংক ইউ সো মাচ দুজনকে। ফেলুদার গোয়েন্দাগিরি সবাইকে একটু দেখতে বলা হোক এবার আপনাদের কাছ থেকে। ফেলুদার গোয়েন্দাগিরি তার সিজন 3 রয়্যাল বেঙ্গল রহস্য, এই সিরিজ অলরেডি স্ট্রিমড হতে শুরু করেছে হইচইয়ের প্ল্যাটফর্মে। এই সিরিজে টোটা রায়চৌধুরী তো আছেনই, অনির্বাণ চক্রবর্তীও আছেন, কল্পনও রয়েছে, এবং তার সঙ্গে দীপক দা বা চিরঞ্জিত চক্রবর্তী এবং টিটোদা, আমাদের প্রবাদ প্রতিম অভিনেতা দীপঙ্কর দে রয়েছেন, তার সঙ্গে প্রতীক দত্ত রয়েছেন, শঙ্কর দেবনাথ রয়েছেন। আশা করি আপনারা এই স্ট্রিমিং ফলো করবেন এবং দেখবেন, এবং দেখে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। দর্শক বন্ধুরা, যদি সময় বার করে হইচইতে ফেলুদা গোয়েন্দাগিরি সিজন 3 রয়্যাল বেঙ্গল রহস্য দেখেন, আমি ব্যক্তিগতভাবে তো খুবই খুশি হব, খুবই আনন্দ পাবো, এবং কথা দিচ্ছি যে খুব একটা হতাশ হবেন না। দেখে জানাবেন কেমন লাগলো। থ্যাংক ইউ সো মাচ দুজনকে। আগাম হ্যাপি নিউ ইয়ার দুজনকেই। থ্যাংক ইউ সো মাচ। নবনীতা দত্তগুপ্ত রিপোর্ট, এটিভি ভারত, কলকাতা।